বিধিবদ্ধ সতর্কীকরণ। মদ্যপান, ধূমপান ও মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। স্মোকিং অ্যান্ড ড্রিঙ্কিং ইজ ইনজুরিয়াস টু হেলথ। ধূসরে আমরা বিভিন্ন ধরনের গল্পের প্রচার করে থাকি, ভূতপ্রেত, গোয়েন্দা, অলৌকিক, ভালোবাসা ইত্যাদি। ভূতের গল্পে অনেক সময় আমরা দেখে থাকি তন্ত্রমন্ত্র, দেবদেবী, ঝাড়ফুঁক, কুসংস্কার ইত্যাদির উল্লেখ থাকে। গল্পের লেখক রোমাঞ্চকর পরিবেশ সৃষ্টি করার জন্য এই সমস্ত প্লট ব্যবহার করে থাকেন, কোনোরকম অযৌক্তিকতা ও কুসংস্কারকে প্রশ্রয় দেওয়ার জন্য নয়। আমরা আশা করব ধূসরের সমস্ত শ্রোতারা সংস্কারমুক্ত হয়ে শুধুমাত্র মনোরঞ্জনের উদ্দেশ্যে এই গল্পগুলিকে গ্রহণ করবেন। ধন্যবাদ। এইসব হাবিজাবি লিখে কি পাও শুনি? মেয়েটা যে বড় হচ্ছে, তোমার সে খেয়াল আছে? এদিকে সংসারের এই হাল, আর উনি চললেন। বাকি কথাগুলো আর কানে আসেনি অজিতেশের। দীর্ঘদিন ধরে স্ত্রীর কটূক্তি শুনে শুনে তার ইতিমধ্যেই অভ্যাস হয়ে দাঁড়িয়েছে। স্টাডি রুমের টেবিলে রাখা তার নিজের পয়সায় ছাপানো কবিতার বইগুলো নিয়ে কাঁধে ঝোলানো ব্যাগের মধ্যে ঢুকিয়ে স্ত্রীর দিকে কেবল একবার তাকিয়ে বললেন, তোমরা সত্যি একবারের জন্যও আসবে না? স্ত্রী গলা খেঁকিয়ে বলে উঠলেন, ওসব ফালতু কাজে গিয়ে আমাদের কোনো কাজ নেই, তুমি বরং একাই যাও, আমি মেয়েকে নিয়ে বেরোবো ঠাকুর দেখতে। স্ত্রীর উত্তর শুনে অজিতেশ আর এক মুহূর্ত দেরি না করে বাইরে বেরিয়ে এলেন। হ্যাঁ হ্যাঁ, যাও যাও, পুজোর সময় যত সব বাউন্ডলেপনা। নিশ্চয়ই আজ ওই মেয়ে ছেলেটাও আসবে। পুজোর সময় কোথাও ঘুরতে নিয়ে যাবার নাম নেই, শুধু একটা শাড়ি দিয়ে হয়ে গেল, আর নিজের মেয়েটাকে পর্যন্ত। আজ অজিতেশের গন্তব্য অবনীন্দ্র সভাঘর। আজ মহাষষ্ঠী, মায়ের বোধন। তাই এই শুভ দিনেই তার লেখা প্রথম কবিতার বই প্রকাশের সিদ্ধান্ত নিয়েছিলেন অজিতেশ। ছোট থেকেই কবিতা লেখার প্রতি তার আগ্রহ ছিল। প্রথমে স্কুল ম্যাগাজিন, তারপর বিভিন্ন পত্র পত্রিকা এবং লিটল ম্যাগাজিনে লেখা বেরোতে থাকে। এছাড়াও বিগত কয়েক বছরে ডিজিটাল ফরম্যাটে তার লেখা কবিতাও নবীন ও প্রবীণ পাঠক মহলে প্রশংসা পায়। কিন্তু অজিতেশের নিজের পরিবার তার ব্যতিক্রমী প্রতিভাকে কোনো দিনই মান্যতা দেয়নি। এমনকি তার স্ত্রী এবং একমাত্র কন্যাও অজিতেশের এই অক্ষর প্রীতিকে সময় নষ্ট করা ছাড়া কিছু মনে করেনি। তবুও হাজার প্রতিকূলতা থাকার সত্ত্বেও অজিতেশ আজও কবিতা লেখা ছাড়েনি। তার কবিতা লেখার অন্যতম কারণ তার সৃষ্ট ছন্দের অনুপ্রেরণা। তার অসংখ্য পাঠক ছাড়াও তার এক বিশেষ গুণমুগ্ধ পাঠিকা বিজয়া সেন। বিজয়া সেন তিনি একাই থাকেন। বছর চারেক আগে তার ডিভোর্স হয়। তিনি একটা ছোট্ট প্রাইভেট ফার্মে চাকরি করেন। অফিসের সময়টুকু বাদ দিয়ে বাকি সময় তিনি পড়াশোনা, গল্প এবং কবিতার বই নিয়েই বেশি ব্যস্ত থাকেন। এর পাশাপাশি খবরের কাগজ, বিভিন্ন পত্রিকা এবং ম্যাগাজিনও সংগ্রহ করেন। একটি দৈনিক খবরের কাগজে রবিবাসরীয় বিভাগে অজিতেশের লেখা কবিতা তার প্রথম চোখে পড়ে। লেখাটি একবার পড়া মাত্রই বিজয়ের মন ছুঁয়ে যায়। তারপর থেকে বিভিন্ন ম্যাগাজিন, সোশ্যাল মিডিয়া, কিছু বাংলা সাহিত্যের অ্যাপস সহ নানা জায়গায় অজিতেশের লেখা ফলো করতে থাকেন। অবশেষে একদিন একটি সাহিত্য সভায় অজিতেশের সাথে আলাপ হয় বিজয়ার। তারপর থেকে মাঝে মাঝেই বিভিন্ন অনুষ্ঠানে দেখা সাক্ষাৎ হতে থাকে। এরপর ফোন নম্বর বিনিময়ের পরে টুকটাক কথাবার্তার পাশাপাশি বই পাড়াতে বই কেনা, সাথে কফি হাউসে কফির সাথে সাহিত্য নিয়ে প্রায়শই আড্ডা চলতে থাকে। বিজয়া এবং অজিতেশের সখ্যতা তার স্ত্রী এবং সাথে অপ্রচলিত প্রেম অথবা অবৈধ সম্পর্কের তকমা দিলেও তারা তাদের সম্পর্কের সীমানা জানতেন এবং সেটা মেনেও চলতেন। ইদানিং অজিতেশের পারিবারিক ব্যবসা খুব একটা ভালো চলছিল না। লকডাউনের পরে আর্থিক অবস্থার অবনতি হওয়ার ফলে তাদের ব্যবসায় বিস্তর ক্ষতি হয়। অজিতেশ অনেক চেষ্টা করলেও পরিস্থিতি, তার ভাগ্য কিছুতেই যেন তার সাথ দিচ্ছিল না। পরিবারের স্ত্রী, মেয়ে সহ নিকট আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব, পাড়া প্রতিবেশী সকলেই ধরে নিয়েছেন অজিতেশের আজকের এই অবস্থার জন্য পুরোটাই তার কবিতা লেখার পেছনে সময় নষ্ট করাটাই আসল দায়ী। অজিতেশ তাদের ব্যবসা থেকে যেটুকু উপার্জন করেন তার সিংহভাগ তিনি স্ত্রী ও মেয়ের পিছনে খরচ করেন। বাকি খুব সামান্য অংশ বাঁচিয়ে সাহিত্যের জন্য ব্যয় করেন।
তার অন্য কোনো শখ নেই, কোনো রকম নেশাও করেন না তিনি। মেয়ে বড় হচ্ছে, তার আলাদা ঘর থাকা সত্ত্বেও অজিতেশ তার একমাত্র পড়ার ঘরটাও মেয়েকে পড়াশোনা করার জন্য ছেড়ে দিয়েছেন, কারণ তার নাকি প্রাইভেট স্পেস দরকার। সে বাবার স্টাডি রুম শেয়ার করতে পারবে না। অজিতেশের স্টাডি রুমের দেওয়াল জুড়ে রাখা অসংখ্য সাহিত্য পুরস্কার, মেমেন্টো, ট্রফি, মেডেল আর বাঁধানো সার্টিফিকেটগুলো তিনি একটা বড় বাক্সে বন্দি করে তার শোবার ঘরে খাটের তলায় রেখে দিয়েছিলেন। অজিতেশ ভালো বুঝেছেন আজকের দিনে এগুলোর মূল্য টিন ভাঙা থেকেও কম। অগত্যা ফ্ল্যাটের এক কোণে 6x7 স্টোর রুমটাকে পরিষ্কার করে সেটাকে তিনি কোনো রকমে নিজের স্টাডি রুম বানিয়েছেন। কাজ থেকে ফিরে বেশিরভাগ সময়টাই ওই ছোট্ট ঘরটাতেই তার কেটে যায়। অনেকবার চেষ্টা করেছেন যদি একটা ফ্ল্যাট কিনে নেওয়া যেত, কিন্তু ব্যবসার অবস্থার জন্য তিনি সেই ব্যাপারে কিছুতেই এগোতে পারছিলেন না। তার ফলে দিবারাত্র স্ত্রীর কাছে কথা শোনা যেন একটা রুটিন হয়ে দাঁড়িয়েছিল। এমনকি গত 2 বছর পুজোতে নিজের জন্য কিছুই কেনেননি তিনি। এই বছর পুজোতে তার কষ্ট করে জমানো টাকা হল ভাড়া এবং তার প্রথম একক বই প্রকাশের জন্য খরচ করেছেন। শত বাধার সম্মুখীন হয়েও তার কবিতা বাঁচানোর শেষ ইচ্ছাটুকু আজ বিজয়ার চোরা ইন্ধনের জন্যেই জ্বলে আছে। অবনীন্দ্র সভাঘরে আজ কবি, সাহিত্যিক ও গুণীজনদের চাঁদের হাট বসেছে। অজিতেশ তার স্ত্রী, কন্যাসহ নিকট আত্মীয় এবং বন্ধুদের মধ্যে অনেককেই আসার জন্য অনুরোধ করলেও তারা কেউই আসেননি। অথচ দিনটি ছিল রবিবার, তার উপর ষষ্ঠী। বলাই বাহুল্য, প্রত্যেকেই বই প্রকাশের ব্যাপারটা পুরোপুরিভাবেই এড়িয়ে গেছেন। অনুষ্ঠান শুরুর কিছুক্ষণ পরে বই প্রকাশের পরে একটি সুন্দর সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়েছিল। সবকিছুই বিজয়া নিজে দেখে শুনে ব্যবস্থা করেছিলেন। অনেক গুণী মানুষজন নাচ, গান, আবৃত্তি পরিবেশন করলেন। বিজয়া পুরো অনুষ্ঠানের সঞ্চালনা ও পরিচালনার পাশাপাশি সব শেষে অজিতেশের লেখা একটি কবিতাও পাঠ করলেন। হলঘরে উপস্থিত প্রত্যেকেই সেটা মুগ্ধ হয়ে শুনছিলেন। অজিতেশও বিজয়ার থেকে চোখ ফেরাতে পারেননি। লাল পাড় সাদা শাড়ি, আটপৌরি শৈলীতে পরিধান করা, খোলা চুলে রজনীগন্ধার মালায় বিজয়ার স্নিগ্ধ রূপ অজিতেশ প্রাণ ভরে দেখতে লাগলেন। অজিতেশের প্রকাশিত বইয়ের প্রশংসা অনেকেই করলেন, তবে বই প্রকাশ থেকে অনুষ্ঠান আয়োজন এই সবেরই কৃতিত্ব যে বিজয়ার, সেটা আর আলাদা করে বলার অপেক্ষা রাখে না। অনুষ্ঠান শেষ হলো রাত 8:30 নাগাদ। তারপর সকলে চলে যাবার পরে সব কিছু গুছিয়ে নিয়ে অজিতেশ ও বিজয়া রাত 9টার সময় সভাঘর ছাড়লেন। বাইরে বেরিয়ে দুজনে দেখলেন তখন সারা রাস্তা জুড়ে বিশাল জ্যাম, সাথে অনেক মানুষের কোলাহল। অফিস পাড়া থেকে এদিকটায় পুজোর সংখ্যা অনেকটাই কম, তাই উত্তর ও দক্ষিণ কলকাতার মতন উৎসব মুখর বাঙালির ভিড় এখানে অনেকটাই কম থাকে। পূর্ব পরিকল্পনা মতন আজ অনুষ্ঠান শেষে দুজনের একসাথে বাইরে ডিনার করার কথা। প্রথম বই প্রকাশের আনন্দে এবং অনুষ্ঠান সঞ্চালনার জন্য অজিতেশ বিজয়াকে খাওয়াবেন বলেছিলেন। সার্কাস এভিনিউর একটা রেস্তোরাঁয় এসে দুজনে উঠলেন ডিনারের জন্য। অজিতেশ টেবিল আগে থেকেই বুক করে রেখেছিলেন। ওর ইচ্ছে ছিল স্ত্রী, কন্যা এবং বিজয়া সহ সকলে মিলে একত্রে খাওয়া দাওয়া করার, কিন্তু সেই ইচ্ছে তার কোনোদিনও পূর্ণ হবার নয়, সেটা তিনি ভালোভাবেই জানেন। বসার পরে খাবার অর্ডার দিয়ে আজকের হওয়া অনুষ্ঠানটি নানা কথোপকথনের মাঝে অজিতেশ তার কাঁধে ঝোলা ব্যাগটা থেকে সদ্য প্রকাশিত কবিতার বইটা বিজয়ার হাতে দিয়ে বললেন, এটা তোমার কপি, আলাদা করে রেখেছিলাম, একবার উৎসর্গের পাতাটা উল্টে দেখো। বইয়ের প্রথম দুটো পাতা উল্টানোর পরে উৎসর্গের পাতায় বিজয়া দেখলেন অজিতেশ তার প্রথম একক কবিতার বইটি তার নামেই উৎসর্গ করেছেন। তার নামের সাথে 4 লাইনের ছন্দে একটি কবিতা দেখে বিজয়ার চোখে জল আসে। তারপর বিজয়া নিজের সাথে থাকা ব্যাগ থেকে একটা প্লাস্টিকে মোড়া পাঞ্জাবি দিয়ে বললেন, এই নাও, এটা তোমার জন্য, অষ্টমীর দিন পরে অঞ্জলি দিও। এরপরে কিছুক্ষণ দুজনে দুজনের দিকে ভেজা চোখে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকলেন। খাওয়া দাওয়া শেষ হবার পরে বিজয়া রেস্তোরাঁর বাইরে বেরিয়ে ফুটপাথে দাঁড়িয়ে অপেক্ষা করতে থাকেন। হাতে অজিতেশের দেওয়া বইটা বারংবার দেখতে থাকে। অজিতেশ রেস্তোরাঁর ভেতরে বিল মেটাচ্ছিলেন। ঠিক সেই সময়ে আচমকা তিনি বাইরে একটা ভয়ঙ্কর শব্দ শুনতে পেলেন।
অজিতেশ দৌড়ে গেটের বাইরে বেরিয়ে এসে দেখলেন ফুটপাতে রেলিং ভেঙে কিছুটা দূরে রেস্তোরাঁ লাগোয়া পাশের দোকানের ভেতরে একটা গাড়ি অর্ধেক ঢুকে আছে। চারিদিকে ভর্তি ধোঁয়া, তারই মধ্যে নিয়ন আলোয় তিনি পরিষ্কার দেখলেন তার ঠিক সামনেই ফুটপাতের উপরে উপুড় হয়ে পড়ে আছে বিজয়ের রক্তাক্ত দেহ। মাটিতে হাঁটু মুড়ে বসে পড়লেন অজিতেশ। ঠিক এক মুহূর্ত আগেই পিষে গেছে তাদের জীবনের ছন্দমালা। বোধনেই যেন আজ অকাল বিজয়া। রেস্তোরাঁর স্টাফ সহ আশেপাশের লোকজন ছুটে এলেন। দেখতে দেখতে জায়গাটায় ভিড় জমে গেল। কিছুটা দূরে পড়ে আছে অজিতেশের কবিতার বই। উৎসর্গের পাতার অংশটা খোলা। সেখানে লেখা আছে, তুমিহীনা অপূর্ণ হৃদয়ের কলমে জীবনের খাতায়, বিবেকের বাণী উদ্ভাসিত মননে আনন্দ ধারায়, রাতের গভীরতা লুকায় চাঁদে, হাসি মুখে প্রতিদান, প্রতিক্ষণে বাঁচার রসদে দক্ষিণা বাতাসে অভিমান। পরের দিন সকালে নিমতলা মহাশ্মশান সংলগ্ন গঙ্গার ধারে বসে নীরবে ভেজা চোখে জলের দিকে তাকিয়ে রইলেন অজিতেশ। খানিক আগেই পুলিশি ঝামেলা মেটার পরে বিজয়ের অন্ত্যেষ্টি ক্রিয়া সম্পন্ন করার জন্য শ্মশানের ভেতরে নিয়ে যাওয়া হয়েছে। ইলেকট্রিক চুল্লির সামনে শোয়ানো, মাথায় ব্যান্ডেজ করা বিজয়ার ক্ষতবিক্ষত মুখখানা আর দেখতে চাইলেন না অজিতেশ। ওখানে উপস্থিত শ্মশানের একজন কর্মচারীর হাতে কবিতার বইয়ের সেই রক্তমাখা কপিটা তার দেহের পাশে রেখে দিলেন। জীবনের কঠিনতম মুহূর্তে দাঁড়িয়ে তিনি সিদ্ধান্ত নিলেন তিনি আর আগামীতে কোনোদিন কলম ধরবেন না। বিজয়ার দেওয়া পাঞ্জাবিটা বুকে জড়িয়ে অঝরে কাঁদতে লাগলেন অজিতেশ। তারপর কবিতার ডায়েরিটা যখন গঙ্গাবক্ষে ফেলে দিতে উদ্যত হলেন, তখন অজিতেশ তার ব্যাগের ভেতর থেকে বিকট একটা গন্ধ পেলেন। ব্যাগটা ঘেঁটে তার তলায় দেখতে পেলেন তিনি যে টিফিন বক্সে খাবার নিয়ে এসেছিলেন সেই বক্সটা রাখা আছে এখনো। টিফিন বক্সটা বের করে খুলে দেখলেন তাতে লুচি, আলুর দম আর পনির রয়েছে এবং সেগুলো নষ্ট হয়ে দুর্গন্ধ বেরোচ্ছে। টিফিন বক্সটা খোলার সময় একটা চিরকুটের মতন কাগজ নিচে পড়ে গেল। সেটা তুলে নিয়ে অজিতেশ খুলে দেখলেন তার স্ত্রীর হাতের লেখা। বই বার করতে গিয়ে অনেক টাকা নষ্ট করেছো, তাই আর বাইরে খেয়ে ফালতু খরচ করো না। যা খাবার দিয়েছি আশা করি তোমাদের দুজনের হয়ে যাবে। আর হ্যাঁ, বিজয়াকে বলো একদিন আমাদের বাড়ি আসার জন্য। যাই হোক, তোমার জন্য সে অনেক করেছে। পারলে একটু তাড়াতাড়ি ফিরে এসো, একসাথে ঠাকুর দেখতে বেরোবো। চিরকুটটা পড়ার পরে নির্বাক হয়ে বসে রইলেন অজিতেশ। তার স্ত্রীর কঠোর ব্যবহারের পেছনে সুপ্ত ভালোবাসা তিনি কখনো অনুভব করতে পারেননি। শেষ কয়েক ঘন্টায় জীবন তাকে অনেক কিছু দেখিয়ে দিল। এরপর অনেকটা সময় নিস্তব্ধতায় কেটে গেল। দেখতে দেখতে ঘাটে কলা বইয়ের স্নানের জন্য ঢাকি সমেত লোকজনের ভিড় জমতে শুরু করেছে। সপ্তমীর শুভক্ষণে মানুষজন উৎসবের আনন্দে মেতে উঠেছেন। অজিতেশ এবারে খেয়াল করলেন শ্মশানের চিমনি থেকে অনবরত ধোঁয়া নির্গত হচ্ছে। তার অনুপ্রেরণা বিজয়া ক্রমশ মহাশূন্যে বিলীন হয়ে যাচ্ছে। এরপর তিনি ডায়েরিটা হাতে তুলে নিয়ে কলমটা ধরলেন। একটা সাদা পাতা বার করে কিছু লেখার চেষ্টা করলেন। নিমেষের মধ্যে সেটা অজিতেশের চোখের জলে ভিজে গেল। ভিজে যাওয়া কাগজের পাতায় ওপরে তিনি ধীরে ধীরে কলম চালালেন। নির্মম হাতে মোছা পুরানো কত শত আমাদের দিন, রয়ে যাওয়া সম্পর্কের আগাছা ধ্বংসাবশেষ হয় বিলীন। মাঝ পথে ছেড়ে যাওয়া একসাথে শপথ ভাঙার দায়, ভালো থাকা আমাদের অভিনয়, রঙ্গমঞ্চে অন্তরায়।